নেপালের রক্তাক্ত আন্দোলন গণতন্ত্রের সংকট নাকি বৈশ্বিক ষড়যন্ত্র? 21শে এপ্রিল 2006 নেপালের রাজপথে রাজতন্ত্রের বিরুদ্ধে ফেটে পড়েছিল মানুষের ক্ষোভ। হাজার হাজার নাগরিক গণতন্ত্রের দাবি তুললে রাজপথের পুলিশ গুলি চালায়। 23টি প্রাণ ঝরে পড়ে, রক্তে রঞ্জিত হয় কাঠমান্ডুর রাস্তা। 17 বছর পর আবারও নেপাল রক্তাক্ত। তবে এবার নিশানায় রাজতন্ত্র নয়, গণতন্ত্রই প্রশ্নবিদ্ধ। যে ব্যবস্থার কথা বাক স্বাধীনতা ও সমতার, সেই গণতন্ত্রই আজ নেপালে ধাক্কা খেয়েছে। 8 সেপ্টেম্বর 2025 যুব সমাজ সরকারের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করে। মুহূর্তেই পরিস্থিতি গতি বদলায়। পুলিশের গুলিতে 20 জনের বেশি নিহত, ছড়িয়ে পড়ে তাণ্ডব। ক্রোধের আগুন ছুঁয়ে যায় পার্লামেন্ট, রাজভবন, প্রধানমন্ত্রী বাসভবন। ক্রমে একের পর এক সরকারি স্থাপনা জ্বলতে থাকে। শিখা গিয়ে লাগে দেশের শীর্ষ কয়েকটি সংবাদ মাধ্যমের ভবনেও, এমনকি কাঠমান্ডুর হিলটন হোটেলেও। প্রশ্ন ওঠে, হিলটনের সঙ্গে আন্দোলনের সম্পর্ক কি? আর সরকার এতগুলো অ্যাপ হঠাৎ কেন বন্ধ করল? আসল কারণটা কোথায়? কিভাবে এক শান্তিপূর্ণ মিছিল নেপালের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সহিংসতায় রূপ নিল? একে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের নামে কোনো বার্তা? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব জ্ঞানের আলোর আজকের এই পর্বে। ঘটনাটা দুই ভাগে ভাগ করতে পারি, একটি সরকারি আর অন্যটি সাধারণ মানুষের। আগে দেখা যাক সরকার কি বলছে। কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন ফেসবুক খুলছে না, ইনস্টাগ্রাম ব্লক, টুইটার নেই, ইউটিউবেও ভিডিও দেখা যাচ্ছে না, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে পারছেন না, বিদেশে থাকা পরিবারের পাঠানো টাকার খোঁজও অজানা। নেপালে গত এক সপ্তাহ ধরে এটাই বাস্তবতা। 4 সেপ্টেম্বর সরকার এক ঝটকায় 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করে দেয়। ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রায় সব বড় প্ল্যাটফর্ম। সরকারের যুক্তি, এসব প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাতে পারে। তাই কোম্পানিগুলোর নেপালে অফিস খোলা বা প্রতিনিধি নিয়োগ করা জরুরি, যাতে সরাসরি সংলাপ করে পোস্ট অপসারণ বা ব্যান সংক্রান্ত নির্দেশনা দেওয়া যায়। অর্থাৎ বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এটা রাতারাতি নেওয়ার সিদ্ধান্ত নয়। 2 বছর ধরে নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল। সুপ্রিম কোর্টও এক পর্যায়ে বলেছিল প্ল্যাটফর্মগুলোর নেপালে দায়িত্বশীল প্রতিনিধিত্ব থাকা দরকার। সেই আদালতেই আজ আগুন লেগেছে। কারণগুলোর একটি হয়তো এটি, সরকার বারবার নোটিশ পাঠালেও আমেরিকান মেড এই অ্যাপগুলোর প্রতিক্রিয়া ছিল শীতল। 28 আগস্ট দেওয়া হয় 7 দিনের আলটিমেটাম, কথা না মানলে ব্যান। 7 দিন কেটে গেল, প্ল্যাটফর্মগুলো তবু নড়ল না। সম্ভবত 3 কোটির বাজার তাদের কাছে এতটা বড় নয় যে আলাদা অফিসার বসাবে। শেষে 26টি অ্যাপ নিষিদ্ধ হলো, কিন্তু টিকটক চালু রইল, কারণ সরকারের দাবি অনুযায়ী টিকটক নেপালে অফিস খুলেছে। এই সিদ্ধান্তের পরই জেন জি অর্থাৎ তরুণীরা রাস্তায় নামে। যে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, সেটাই পরে হিংসাত্মক রূপ নেয়। তো এবার দেখা যাক মানুষ কি বলছে। নেপালের মন্ত্রী বা প্রধানমন্ত্রীর বেতন মাসে 60 থেকে 70 হাজার নেপালি রুপি, ভারতীয় টাকায় আনুমানিক 40,000। কিন্তু তাদের জীবনযাপন, বিদেশ ভ্রমণ, বিলাসী, বিয়ে, শাদী, দামি গাড়ি, রেস্তোরাঁ, সব মিলিয়ে ছবি একেবারেই আলাদা। প্রশ্নটা সহজ, এত অর্থ আসে কোথা থেকে? অভিযোগ দুর্নীতি। তরুণদের দাবি, নেতা মন্ত্রীরা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। মাসের পর মাস নেপোকিডের মতো হ্যাশট্যাগে আলোচনা এসেছে। সাধারণ মানুষ মৌলিক চাহিদা মেটাতে পারছে না, বেকারত্ব বাড়ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। সেই সময় ক্ষমতাবানদের সন্তানরা সোশ্যাল মিডিয়ায় বিলাস জীবনের ছবি দিচ্ছে। এই ক্ষোভই আন্দোলনের বড় জ্বালানি। তাদের কথা, মেইন স্ট্রিম মিডিয়ার মুখ সরকার আগেই বন্ধ করে রেখেছে। প্রতিবাদের একমাত্র পথ সোশ্যাল মিডিয়া, আর সেটাই কেড়ে নিতে ব্যান। রাজনৈতিক অস্থিরতাও বড় কারণ। 2008-এ রাজতন্ত্র বিদায়, গণতন্ত্রের সূচনা। এরপর 17 বছর 13 বার সরকার বদলেছে। স্থিরতা না থাকায় উন্নয়ন থমকে গণতন্ত্রের উপর মানুষের বিশ্বাস ক্ষয়ে গেছে। 8 সেপ্টেম্বর হামি নেপাল নামে একটি এনজিও ডিসকর্ড ও টিকটক দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দেয়। রাজধানীর মাইতিঘর মাগুলায় জড়ো হয় মূলত স্কুল কলেজ পড়ুয়া। 1997 থেকে 2010 সময় জন্ম নেওয়া ইন্টারনেট প্রজন্ম। তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে এগোতে থাকে। এ সময় উস্কানিমূলক কিছু লোক ভিড়ে ঢুকে পড়ে। অন্তত সরকারের দাবি এমনই। আর ব্যারিকেডে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রথমে জলকামান, তারপরে রাবার বুলেট, টিয়ার গ্যাস, শেষে বাস্তব গুলি। এমন বর্ণনায় এখন পর্যন্ত অন্তত 30 জনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে। তাতেই আগুনে ঘি পড়ে। সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবনে প্রবেশের ঘটনাও ঘটে। সরকারি টাকায় গড়া বহু ভবনে আগুন দেওয়া হয়। জেন জিদের দাবি, তারা অগ্নিসংযোগে জড়িত নয়,
কেউ তাদের আন্দোলন হাইজ্যাক করেছে। তারপরকার চিত্র আপনি জানেনই। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লেগে তার স্ত্রী মারা গেছেন, মন্ত্রীদের কেউ রাস্তায় লাঞ্ছিত, কেউ মারধরের শিকার, শেষ পর্যন্ত সেনাবাহিনী নেমে উদ্ধার করে। বিশৃঙ্খলায় প্রায় 13,000 কয়েদি জেল থেকে পালিয়েছে। হিলটন হোটেলে আগুন, এই অংশটি শুরুতে অনেকের কাছেই এলোমেলো মনে হয়েছে, তবে কয়েক মাস আগের এক প্রতিবেদন বলছে হোটেলটি শঙ্কর গ্রুপ পরিচালিত। তারা 2025 সালে সাংবাদিক দিব্যভূষণ পাঠকের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তোলে। অভিযোগের কেন্দ্রে ছিল হোটেলের বড় শেয়ার নাকি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার ছেলে জয়বীর দেওবার হাতে, আর নির্মাণে ব্যবহৃত হয়েছে অবৈধ অর্থ। ফলে দুর্নীতির প্রসঙ্গে হোটেলের নাম বারবার ওঠায় সহিংসতার টার্গেটে এটি আসাও অস্বাভাবিক নয়। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর যেমন ইন্টারিম সেটআপ হয়েছিল, তেমনি নেপালেও অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে রয়েছেন বর্তমানে 73 বছরের সুশীলা কার্কি, যিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। 2017 সালে দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের কারণে তিনি এক মন্ত্রীকে জেলে পাঠান। পরে তার বিরুদ্ধেই সংসদে অভিশংসন প্রস্তাব ওঠে। প্রশ্নটা রয়ে যায়, এটা কি নিছক স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান নাকি বিদেশি চক্রের ছায়া? আরব বসন্তের স্মৃতি টেনে অনেকেই বলছেন এই আন্দোলনের পেছনে যেমন মার্কিন স্বার্থের ছায়া দেখা গিয়েছিল, তেমনি আজ দক্ষিণ এশিয়ায় জেন জি মুভমেন্টগুলোর মধ্যে আশ্চর্য সাদৃশ্য। বাংলাদেশের পার্লামেন্ট, শ্রীলঙ্কা, নেপাল, ভাঙচুর, অগ্নিসংযোগের রিপ্লে, এটা কি কেবল কাকতাল? এখানে ভৌগোলিক রাজনীতিও আছে। কেপি শর্মা চীন ঘেঁষা কমিউনিস্ট নেতা, নেপালের সঙ্গে ভারতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা, দুই পরাশক্তির পাশে নেপালের অশান্তি মানেই চাপ বাড়া। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত চীনের বাণিজ্যিক টানাপোড়েন তো আছেই। আরও শোনা যাচ্ছে হামি নেপালের ফান্ডিংয়ে মার্কিন সংযোগ নাকি ছিল, এই অভিযোগও ঘুরে বেড়াচ্ছে। আরেকটা সম্ভাবনা, রাজা জ্ঞানেন্দ্র শাহকে ফিরিয়ে আনার চেষ্টা। মার্চে রাজ পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বড় সমাবেশ হয়েছিল, কেউ কেউ স্বীকারও করেছেন 2006-এ রাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ মনে হচ্ছে ভুল হয়েছে। যদিও সংবিধানগতভাবে রাজতন্ত্র ফিরিয়ে আনা সহজ নয়, পার্লামেন্টে সর্বসম্মতি লাগবে। এই আলোচনায় ভারত প্রসঙ্গ আসছে, এমন কিছু কি সেখানে হতে পারে? ভারতের পরিসর, প্রশাসনিক কাঠামো, 1947 থেকে আজ পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ইতিহাস, সংবিধানের প্রতি জনবিশ্বাস, এই সব মিলিয়ে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো অস্থিরতা ভারতের জন্য তুলনামূলক কম সম্ভাব্য। তবু নেপালের সোশ্যাল মিডিয়া ব্যান ভারতের জন্য সতর্কবার্তা, কারণ ভারতীয়দের প্রতিবাদের বড় মাধ্যমেও এখন সোশ্যাল প্ল্যাটফর্ম আর দেশীয় বিকল্পের ঘাটতি প্রকট। ভবিষ্যৎ চাপ মোকাবেলায় নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির কথা ভাবা জরুরি, এই মতো জোরদার হচ্ছে। সবশেষে আপনারা কি মনে করেন, নেপালের এই আন্দোলন কি সত্যি মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ, নাকি কোথাও কোনো অদৃশ্য সুতো টানছে? মতামত কমেন্টে জানাবেন। নতুন তথ্য পাওয়া গেলে আমরা আবারও বিস্তারিত নিয়ে আসব আপনাদের সামনে। নেপালের মতোই এক ভয়ানক গণ অভ্যুত্থান দেখেছিল রোমানিয়া, যেখানে একজন স্বৈর শাসককে লাইভ টিভিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে গল্প জানতে চাইলে পরের ভিডিওটি দেখুন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানের আলোর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।